নমস্কার, হাল্লা বলে health.com অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকে health.com অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডক্টর সুমিত শুক্ল দাস, এজিএমসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। সুমিত শুক্লবাবু, আপনাকে হাল্লা বলে নমস্কার, আপনাকে অনেক স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে উপকৃত হবেন বলে আমার বিশ্বাস, তাই অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কিশোরীর যখন প্রথম পিরিয়ড বা মাসিক হয়, মানে তখন তাকে এডুকেট করার দরকার রয়েছে কি? অবশ্যই দরকার রয়েছে। এখন কিশোরীরা ম্যাক্সিমাম হয় কি 10 বছর থেকে 12 বছরের মধ্যে ম্যাক্সিমাম পিরিয়ড শুরু হয়ে যায়। ওদের প্রথমে যেহেতু ওদের ইমম্যাচিওর, ওদের বোঝার ক্ষমতা নেই, গার্জিয়ানদের উচিত ওদের বোঝানো। ইটস এ নর্মাল প্রসেস অফ ওয়েলবিং। পিরিয়ড হচ্ছে মানে ইটস ভালো, গুড সাইন। এখন পিরিয়ডে কী করা উচিত, কীভাবে এটা মনিটর করা উচিত, ওদেরকে শেখানো উচিত। হাইজিন কীভাবে মেনটেন করা উচিত, কত ফ্রিকুয়েন্টলি প্যাড চেঞ্জ করা উচিত, কী পিরিয়ডের মেথডস ইউজ করা উচিত, ওদের সঠিকভাবে বোঝানো উচিত। ওদের বলা উচিত পার্সোনাল যে কোনো অর্ডার থিংস, মিনস আপনার যে প্যাডগুলো ইউজ করে অর্ডারলেসগুলো ইউজ করা উচিত। কারণ ওরা অনেক সময় ইরিটেশন করে, স্কিনে ইরিটেশন করে, যে নর্মাল ব্যাকটেরিয়াগুলো আছে ভেজানের ভেতরে থাকে, ওইগুলো অনেক সময় নষ্ট করে দেয়। ওগুলো স্কিন ইরিটেশন করে, অন্যান্য প্রবলেম ক্রিয়েট করে। প্লাস হাউ ফ্রিকুয়েন্টলি, কত ঘন ঘন ওদের প্যাড চেঞ্জ করতে হবে ওদের শেখানো উচিত। যতটুকু পিরিয়ড হোক, অল্প হোক বেশি হোক, ফ্রিকুয়েন্টলি ওদের প্যাড চেঞ্জ করা উচিত ওদের হাইজিন মেনটেন করার জন্য। আচ্ছা, আপনি তো এজিএমসির সহকারী অধ্যাপক হিসাবে কাজ করছেন, তাহলে কি রাজ্য স্বাস্থ্য দপ্তর বা আপনাদের হাসপাতালের তরফ থেকে স্কুলগুলিতে টিনেজার বাচ্চাদেরকে এডুকেট করার জন্য কি আপনারা কোনো কর্মশালা করেছেন বা কোনো? কর্মশালা বলতে এখন এনএইচএম থেকে ওরা স্যানিটারি প্যাড সাপ্লাই করছে ফ্রিকুয়েন্টলি। মেয়েদের স্কুল গোয়িং গার্লস, অ্যাডোলেসেন্ট গার্লসদের স্যানিটারি প্যাড সাপ্লাই করা হচ্ছে। স্যানিটারি প্যাড দেখার সময় বলে দেওয়া হয় কী করে এদের ফ্রিকুয়েন্টলি চেঞ্জ করা উচিত, কী হাইজিন ওদের মেনটেন করা উচিত। আচ্ছা, পিরিয়ড হওয়ার সময় যাদের মানে খুব ব্যথা বা অস্বস্তি হয় তাদের কি করণীয়? বেসিক্যালি পিরিয়ড যখন হয় ওটা নর্মাল প্রসেস। কিছু কিছু ক্র্যাম্পস থাকে যেগুলোকে মাসিকের ক্র্যাম্পস বলা হয়। ওর জন্য সিম্পল আপনি অতিরিক্ত ফ্লুইড খাবেন, লিকুইডস খাবেন, বা যে কোনো হট ওয়াটার ব্যাগ দিয়ে তলপেটে ছেঁক দেওয়া উচিত। অথবা যদি অতিরিক্ত ব্যথা হয় সেক্ষেত্রে যে কোনো পেন কিলার নিতে পারে, অথবা সেই পেন কিলারটাকে চিকিৎসকের পরামর্শ নিয়েই নেওয়া উচিত, কী কারণে হয় কী হয়। আর এখন যে লাইফস্টাইল, মেয়েদের ম্যাক্সিমাম রেগুলার এক্সারসাইজ যেটা করা উচিত, ডায়েট মেনটেন করা উচিত, হেলদি ডায়েট খাওয়া উচিত, এটা আমি বলবো। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় আসছি যে কোনো দম্পতির নির্দিষ্ট সময়ে যদি সন্তান গ্রহণে মানে অক্ষম হন তারা, মানে সেই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলে? বেসিক্যালি সন্তান নেওয়াতে অক্ষম বলতে আমরা ইনফার্টিলিটি বুঝি। তো ওটা ম্যাক্সিমাম করে কি আফটার 1 মাস 2 মাস 3 মাস ট্রাই করার পরে ওরা বলে আমরা অক্ষম। বাট অ্যাকচুয়াল ঘটনা সেটা না। ম্যাক্সিমাম যেটা আমাদের সায়েন্স বলে 1 বছর রেগুলার একসাথে থাকার পর যদি প্রেগনেন্সি না আসে সেটাকে ইনফার্টিলিটি বলা হয়। ওটা নির্দিষ্ট মেয়েদের যেমন সমস্যা থাকে, ছেলেদের সমস্যা থাকে, সবগুলো ইনভেস্টিগেশন করে ওটা ট্রিটমেন্ট করা উচিত। আচ্ছা, এবার আমরা আসছি সেই ট্রিটমেন্ট প্রসেসে। তখন আপনারা কি চিকিৎসা প্রয়োগ করেন, কিভাবে? প্রথমত আমরা ইনভেস্টিগেট করি কী কারণে ওদের বাচ্চা হচ্ছে না বা কী প্রবলেম আছে, সব কিছু করে ওই অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা, কি কি মানে ট্রিটমেন্ট প্রসেস রয়েছে? ট্রিটমেন্ট প্রসেস হয়েছে আমরা মেডিসিন দিই, যেন কী কারণে হয়। মেয়েদের যদি সমস্যা থাকে, যেন ওভুলেশন প্রসেসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা ওভুলেশন জন্য আমরা ওষুধ ইউজ করি। অথবা যদি দেখা যায় টিউবের কোনো প্রবলেম আছে, টিউবগুলোকে আমরা চেক করি। অথবা যদি মেল ফ্যাক্টরের কোনো প্রবলেম থাকে আমাদের ছেলেদেরও চিকিৎসা করে। যদি এরপরে না থাকে আমরা IVF, IUI ওই ট্রিটমেন্ট প্রসেস। সেই বিষয়টা আমি আসছিলাম যে আমাদের রাজ্যে কি কি মানে আধুনিক বা মডার্ন যে ট্রিটমেন্ট প্রসেসগুলি রয়েছে, সিস্টেমগুলি রয়েছে, কি কি আমাদের এখানে হয়? আমাদের এখানে লেটেস্ট আপ টু IUI হচ্ছে। IVF এর জন্য ল্যাব আছে, 2টো ল্যাব আছে। তো এখনও একটা ল্যাবে কিছু কাজ হচ্ছে যেটা বাইরে থেকে এসে করছে। আর আমাদের এখানে যেগুলো আমরা করি ওইটার লাইসেন্সটা এখন পেন্ডিং আছে। আশা করি অচিরেই এগুলো হয়ে যাবে, আমরা সব করতে পারবো ভবিষ্যতে। টেস্ট টিউব যেটাকে বলা হয় IVF টেস্ট টিউব, সব অবশ্যই হয়ে যাবে, এখানে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আরেকটা প্রসঙ্গ যেটা মানে অনেক সময় প্রাণনাশক হয়, এই যে একটোপিক প্রেগন্যান্সি, হ্যাঁ, এটা কিভাবে তাড়াতাড়ি চিহ্নিত করা যায়, এটাকে কিভাবে? দেখুন, একটোপিক প্রেগন্যান্সি বেসিক্যালি কি আমাদের নর্মালি আমরা যারা জানি জরায়ুতে প্রেগন্যান্সি আসে, বাট যখন এটা উৎপত্তি স্থল
সবসময় প্রেগনেন্সি টিউবে হয়, যেটাকে ফ্যালোপিয়ান টিউব বলা হয়। ওইখান থেকে ওটা মাইগ্রেট হয়ে আফটার ফার্টিলাইজেশনটা জরায়ুতে আসে। যখন ওই প্রসেসটা আটকে যায়, সেই টিউবেই আটকে থাকে, তখন টিউবের মধ্যে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত গ্রো হয়ে সেটা ফেটে যায়। সেই জন্য কিছু সিমটমস হয়, আর্লি প্রেগনেন্সি, প্রথম দিকে প্রেগনেন্সি পেইন থাকে, হালকা হালকা ব্লিডিং থাকতে পারে, স্পটিং থাকতে পারে, যার জন্য আমরা আর্লি উইকস আল্ট্রাসোনোগ্রাফি করে ডায়াগনোসিস করা উচিত। যদি ডায়াগনোস হয়ে যায় একটোপিক, সে ভালো। আর যদি অনেক সময় কী হয়, ইমার্জেন্সিতে আসে অ্যাকিউট পেইন অ্যাবডোমেন বা অতিরিক্ত পেট ব্যথা নিয়ে, ব্লিডিং নিয়ে, সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি ডায়াগনোস করা উচিত উইথ সোনোগ্রাফি। তারপরে সার্জারি, সার্জারি বা মেডিকেল ম্যানেজমেন্ট যেটাই লাগে অ্যাকর্ডিং টু দ্যাট। আচ্ছা, এবার আমরা আসছি তার ঠিক পরের সময়ে মহিলারা যে মনোপজ, যে যে মনোপজের সময়ে তারা মহিলাদের তখন কি এক্সট্রা কেয়ারের দরকার পড়ে? হ্যাঁ, মেনোপজ বেসিক্যালি কী হয়, মেনোপজের সময় যখন মেনোপজ মিনস পার্মানেন্ট ওদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। 40 থেকে 51-এর মধ্যে নর্মালি মেনোপজ বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে মেয়েদের মুডস চেঞ্জ হয়, বোন পেন হয়, সোয়েটিং হয়, ইনসোমনিয়া, যেটা রাতে ঘুম কমে যায়, গা হাত পা জ্বালা পোড়া, সেক্ষেত্রে ওদের এক্সট্রা কেয়ার দেওয়া উচিত। প্রথম সাইকোলজিক্যাল কেয়ার দেওয়া উচিত, এছাড়া মেডিসিন, ক্যালসিয়াম নেওয়া উচিত। যদি অতিরিক্ত প্রবলেম থাকে সেক্ষেত্রে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে বলা হয়, ওটা নেওয়া উচিত। আচ্ছা, এবার আমরা আসছি যে সার্ভাইকাল ক্যান্সার, এই সম্পর্কে আপনি যদি বিস্তারিত বলেন। এটা খুব ইম্পর্টেন্ট। সার্ভাইকাল ক্যান্সার আমাদের এখানে যে ইন্ডিয়াতে ম্যাক্সিমাম ডেথ, ওমেন ডেথ ডিউ টু সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে। ওটা আর্লি ডিটেকশন, প্রিভেনশন আছে। সেক্ষেত্রে যে আমাদের রেগুলার যেটাকে বলা প্যাপ স্মিয়ার, সেটা করা উচিত এভরি 3 ইয়ার্স অ্যাট দ্য এজ অফ 21 থেকে 40। এই প্যাপ স্মিয়ার যেটা বললেন, এটা কি যদি একটু বিস্তারিত? প্যাপ স্মিয়ার কিছু না, জ্বরের মুখ থেকে একটু টিস্যু নিয়ে জাস্ট ব্রাশ দিয়ে জ্বরের মুখের সেলগুলো নেওয়া হয়। ওটাকে কিন্তু ক্যান্সারাস জার্ম আছে কিনা, কোনো চেঞ্জেস আছে কিনা সেলগুলো, ওগুলো আমরা ডিটেক্ট করি। যদি প্রি ক্যান্সারাস কিছু থাকে, ওইগুলো ট্রিটমেন্ট আমাদের করা হয়। আর সেইগুলো পেপ স্মিয়ার এটা রেগুলার বেসিসে এভরি 3 ইয়ার্স সব মহিলাদের 21 বছরের পরে, 21 বছর পর থেকে 30 ইয়ার্স, 30 থেকে 65 ইয়ার্স সবাই করা উচিত। আচ্ছা, আর এখন মেয়েদের ওটাকে প্রিভেনশন করার জন্য আমাদের গার্ডাসিল ভ্যাকসিন আছে, যেটা এইচপিভি ভ্যাকসিন, ওটা আমাদের দেওয়া উচিত। এটা কত বছর বয়সে দেয়? 14 বছর বয়স থেকে দেওয়া উচিত আপ টু 45 ইয়ার্স। আচ্ছা, 45 ইয়ার পর্যন্ত সেই ভ্যাকসিনটা নেওয়া যেতে পারে। সেই ভ্যাকসিনটা আমাদের রাজ্যে কোথায় কিভাবে দেওয়া? আমাদের রাজ্যে অ্যাভেলেবল আছে, ওদের দোকান থেকে প্রাইভেট দেওয়া হয়। আর রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার কস্টটা কিরকম পড়ে যদি প্রাইভেটলি যদি কেউ কিনতে চায়? নিয়ার অ্যাবাউট 500 to 600। আচ্ছা, এটা আপনারা বললে পেশেন্টকে দিয়ে দেন? হ্যাঁ, এখন যদি বলেন হ্যাঁ দিয়ে দেওয়া উচিত। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করছে কি, ওরা ইমিউনেশন প্রোগ্রামেই ওটাকে শিডিউল করে নিচ্ছে মেয়েদেরকে। আচ্ছা, এখনো এটা করা হয়নি, হচ্ছে। তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কি এই ব্যাপারে কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে কি? হচ্ছে, এনআরএইচএম থেকে হচ্ছে, বিভিন্ন স্কুলে হেলথ প্রোগ্রাম ইনিশিয়েট করা হয়েছে। আচ্ছা, তখন সার্ভাইকাল ক্যান্সার হয়ে যাওয়ার পর তার চিকিৎসা আমাদের এখানে কিভাবে হয়? হ্যাঁ, এখন আমাদের রাজ্যের অঙ্ক সার্জন আছে, গাইনি অঙ্ক সার্জন আছে। যদি এটা সার্জিক্যাল পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় আপ টু স্টেজ 2B, আমরা সার্জিক্যাল পদ্ধতি অথবা কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দিয়ে আমরা ট্রিটমেন্ট করছি। আচ্ছা, এই যে পিসিওডি যে বর্তমানে একটা জ্বলন্ত সমস্যা, এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। এটা ভালো টপিক। পিসিওডি ম্যাক্সিমাম এখন আমার কাছে অনেক বাচ্চা মেয়েরা আছে, অ্যাডোলেসেন্ট গার্লস, ওরা সোনোগ্রাফি ফাইন্ডিংস পলিসিস্টিক ওভারিস বলে আসে, যারা মারা খুব অডিট থাকে। আমি ওদের কাউন্সিলিং করে, ওদের অডিট হওয়া উচিত না। কারণ পিসিওডি আর পিসিওএস দুটো জিনিস। পিসিওডি মিনস ওভারিগুলো সিস্টিক, ছোট ছোট সিস্ট, ওগুলো সার্জারির কোনো প্রয়োজন হয় না। ওটা ডায়াগনোসিস হয় হরমোন অ্যাসেসমেন্ট, বিভিন্ন রকম ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, ওটার উপর নির্ভর করে ওদের বিভিন্ন রকম পিরিয়ডের ইরেগুলারিটি আসে, পিরিয়ড অ্যাবনর্মালিটি আসে, অথবা ওভুলেশন হয়, যেটা ফিউচারের প্রবলেম কি ইনফার্টিলিটির প্রবলেম, হুইচ ইজ এ মেজর কজ অফ ইনফার্টিলিটি। ওটার ট্রিটমেন্ট আছে। আমি বলবো কি ম্যাক্সিমাম গার্জিয়ানদের অডিট না হয়ে ওদের লাইফস্টাইল মডিফিকেশন, ওদের ডায়েটারি প্ল্যান চেঞ্জ করা, রেগুলার এক্সারসাইজ করা উচিত। আর যদি আর অতিরিক্ত সমস্যা থাকে, নিকটবর্তী যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ট্রিটমেন্ট করানো উচিত। একদম ভয়ের কি। ডক্টর বাবু, এবার আমি আপনার কাছ থেকে ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে চাইব। ব্রেস্ট ক্যান্সারও একটা আমাদের এখানে প্রচণ্ড প্রবলেমেটিক থিংস। ম্যাক্সিমাম আনডিটেক্টেবল থাকে বা ইগনোর করে। যে কোনো ধরনের ব্রেস্ট লাম্প বা বুকে কোনো ধরনের চাকা, ব্রেস্ট পেন, তৎক্ষণাৎ কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু, সার্জিক্যাল ডাক্তারবাবু বা গাইনি ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা উচিত। আর রেগুলার আমি মহিলাদের বলবো স্নান করার সময় অথবা শোবার সময়
ব্রেস্টগুলো নিজে সেলফ পালপেশন যাকে বলে পালপেট করে দেখা উচিত কোনো লাম্প জাতীয় কিছু আছে কিনা। যদি কিছু থাকে সেক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। ওর যা প্রতিকার যা পরীক্ষা দরকার ডাক্তারবাবু বুঝে এগুলো দিয়ে দেবে। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সার যদি ধরা পড়ে আমাদের রাজ্যে তার চিকিৎসার কি ব্রেস্ট ব্যবস্থা ক্যান্সার রয়েছে? চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আমাদের এখানে। আমাদের ক্যান্সার হসপিটালে আরসিসি যাকে বলা হয়, ওখানে সার্জিক্যাল ইভেন মেডিকেল অঙ্কোলজি সব কিছু অ্যাভেলেবেল আছে। আপনার ওখান থেকে সঠিক পরামর্শ নিতে পারবেন আচ্ছা যা দরকার। আচ্ছা, আমরা জানি যে মহিলারা অনেক সময় গর্ভনিরোধক ওষুধ খেয়ে থাকেন। তো এই গর্ভনিরোধক ওষুধ খেলে তাদের মানে শরীরে কি কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে? এখন আজকালকার যে গর্ভনিরোধক বড়িগুলো ম্যাক্সিমাম আলট্রা শর্ট বা আলট্রা লো ডোজ বলা হয়, ওদের পারিপার্শ্বিক প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট যাকে বলা হয় ওর অনেক কমই এখন আছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ওইগুলো অ্যাভয়েড করা উচিত, যাদের পুরনো কখনো স্ট্রোক হয়েছে বা হার্টের প্রবলেম, ব্লাড প্রেশারের প্রবলেম, সুগারের প্রবলেম, ওইগুলোর ক্ষেত্রে আমরা এগুলো অ্যাভয়েড করি। আর যখনই নেওয়া উচিত কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে সম্পূর্ণ চেক আপ করে নেওয়া উচিত। আর এর যে পার্শ্ব প্রতিক্রিয়া বা আছে একদম কম, ওগুলো নেগলিজেবল। আচ্ছা, আমরা জানি যে আমাদের সমাজের একটা মানে বড় সমস্যা এটা যে টিনেজ প্রেগনেন্সি। আপনি চিকিৎসক হিসাবে নিশ্চয়ই এটা প্রত্যেকদিন দেখে থাকেন। এটা কতটা বিপদজনক সেই যে মা হচ্ছে সেই মেয়েটির জন্য? প্রথমত বলবো কি আমাদের রাজ্যে প্রচুর প্রেগনেন্সি আসছে লেস দেন 21 ইয়ার্স, যেখানে এখন বিয়ের বয়সী 21 ইয়ার্স। অনেকখানে দেখা যায় ওদের বিয়ে হয়েছে 14 বছর 15 বছর, ওরা 2 বছর বিয়ের পরে আসে বাচ্চা হচ্ছে না। যা আমি আর কাছে আসলে আমি সেটাই বলি, প্লিজ আমি কাউন্সিলিং করি, তোমাদের বয়স এখনও হয়নি, ওয়েট, প্রেগনেন্সি আসবে। তাও তো সমস্যা নেই। হসপিটালে আমাদের জিবি হসপিটালে প্রচুর লোক আসে বিভিন্ন এলাকা থেকে, 14 বছর 15 বছর 16 বছর 17 বছরের প্রেগনেন্সি। ওদের কমপ্লিকেশান যেমন মার ক্ষেত্রে হয়, বাচ্চার ক্ষেত্রে অতিরিক্ত অ্যাবনর্মাল বেবি হওয়ার চান্স বেশি থাকে। মহিলাদের ক্ষেত্রে কি হয়, ওদের অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়া, বিভিন্ন রকমের অ্যাবনর্মালিটিস প্রেগনেন্সিতে আসে। এগুলো আমি বলবো কি আমাদের উচিত ওগুলোকে অ্যাভয়েড করা, যেখানে সম্ভব সরকারের তরফে বেসরকারি তরফে ওদের অ্যাওয়ারনেস জাগানো দরকার। কম বয়সে মা হওয়া কতটুকু ঝুঁকিপূর্ণ ওর জীবনের বাচ্চার জন্য, ওগুলো ওদের বোঝানো উচিত। আচ্ছা, এবার আমরা জানতে চাইবো যে ইউরিনারি যে ট্র্যাক্ট ইনফেকশন হয় সেটা কীরকম হয়, কেন হয় এবং তার থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায়? ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মেয়েদের খুব কমন প্রবলেম। দুটো কারণে হয়, একটা হচ্ছে ওদের হাইজিন মেনটেন করার প্রবলেম, যে একটা মিসনোমার ওরা রেগুলার কমন বাথরুম ইউজ করে ওদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সেটা আমি মনে করি না। আমি মনে করি পার্সোনাল হাইজিন খুব ইম্পর্ট্যান্ট। পার্সোনাল হাইজিন ইম্পর্ট্যান্ট, ওদের ইন্টিমেট এরিয়া হাইজিন মেনটেন করা, কী করে সোয়াপ করা উচিত, কী করে জল ইউজ করা উচিত, সাবান যেটা ইউজ না করা উচিত। এতে কি হয়, ওর নর্মাল যে ব্যাকটেরিয়া থাকে ওই এরিয়াটা নষ্ট হয়ে যায়। আর একবার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রপার চিকিৎসা করা উচিত, প্রপার ট্রিটমেন্ট করা উচিত। ম্যাক্সিমাম হয় কি আমি দেখি আমার চেম্বারে কিছু লোক আসে বা হসপিটালে আসে, ওরা কি একবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, ওষুধ খাওয়া হয়েছিল, ওইগুলোই দোকান থেকে কিনে অল্প খায় বা পুরো কোর্স কমপ্লিট করে, না হয় কি ওদের রিকারেন্ট ইনফেকশন হয়, যেটা ওদের কখনো করা উচিত না। প্রপার পরামর্শ নিয়েই ওষুধ খাওয়া উচিত। আচ্ছা, এখন আপনি বলছেন যে এই যে ওষুধ কিনে খাওয়ার যে প্রবণতা, আপনি অ্যাজ এ মানে এই স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে যখন দেখেন যে কেউ নিজে থেকে ওষুধ খাচ্ছে, তার যে ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই সম্পর্কে যদি আপনি দর্শক শ্রোতা বন্ধুদের একটু ওয়াকিবহাল করেন। এতে কি হয়, ওভার দ্য কাউন্টার মেডিসিন খেলে কি হয়, কী ব্যাকটেরিয়া আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করছে সেটা ওরাও জানে না, প্রপার ইনভেস্টিগেশন ছাড়া জানা সম্ভবও না। সেক্ষেত্রে পরামর্শ নিয়ে খাওয়া উচিত। নাতে কী হয়, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়াতে ওদের রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, ব্যাকটেরিয়াগুলো রেজিস্ট্যান্ট হচ্ছে, এরপরে ওদের কোনো ইনফেকশন কোনো ওষুধে ওদের ইনফেকশন কন্ট্রোল হয় না। যখন অতিরিক্ত ইনফেকশন হয়, ওদের ইউরোসেপসিস বা কিডনিতে ইনফেকশন ছড়াতে পারে, ব্লাডারে ক্রনিক ইনফেকশন হতে পারে, ওইগুলো ওদের প্রপার পরামর্শ নিয়েই খাওয়া উচিত। নাহলে একবার যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তারপরে কোনো ওষুধের কাজ নর্মালি করা হয় না।
এইবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যারা ভবিষ্যৎ পিতামাতা হবেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? ভবিষ্যৎ যারা পিতামাতা হবে আমি বলবো কি, আফটারঅল থেকে প্রেগনেন্সি যার রেগুলার চেক আপ যেটা দরকার, প্রপার গাইডেন্স নিয়ে রেগুলার চেক আপ, কী কী প্রিকশন দরকার, প্রেগনেন্সিতে কী কী প্রপার ডায়েট খাওয়া উচিত, প্রপার নিউট্রিশন খাওয়া উচিত ওদের উচিত। বাট আফটার যেটা আমি বলতে চাইবো, ভবিষ্যৎ যারা বাচ্চা আছে পিতামাতাদের উদ্দেশ্যে বলছি, বাচ্চাদের প্রপার গাইডেন্স দেওয়া উচিত, ওদের প্রপার টাইম দেওয়া উচিত, প্রপার এডুকেশন রিলেটেড টু ওদের হেলথ অ্যাডোলেসেন্ট পিরিয়ড করা উচিত, ওদের অতিরিক্ত চাপ না দেওয়া উচিত, যে কোনো ব্যাপারে হোক, পড়াশোনার ব্যাপারে হোক, ওদের কেরিয়ার ব্যাপারে হোক, ওদের টার্গেট ওরিয়েন্টেড না রাখে ওদের সাথে ফ্রেন্ডলি মিশে ওদের করা উচিত, যাতে ওদের সাইকোলজিক্যাল কোনো প্রবলেম না হয়। সেটা আমি ওদের ভবিষ্যৎ পিতামাতাদেরকে আমি বলতে চাই। আচ্ছা, খুব ভালো বলেছেন। আরেকটা প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে যারা গ্রামাঞ্চলে রয়েছেন, হ্যাঁ, যারা মা মানে হচ্ছেন বা মা হবেন, তারা শহরের তুলনায় কিন্তু সতর্কতা তাদের কম থাকে স্বাভাবিকভাবে। তারা অনেক সময় ভারী জিনিস থেকে বা অন্যান্য কাজ করে থাকেন। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কারণ এখন মোবাইলের মাধ্যমে আমরা সরাসরি তাদের কাছে পৌঁছে যেতে পারি। গ্রামাঞ্চলে মায়েদের দুটি সমস্যা, ওদের খেটে খাওয়া মানুষ, ওদের খাটতে হয়, ঘরের জন্য খাটতে হয়, ওদের সংসার চালানোর জন্য খাটতে হয়। সেটাকে আমি বারণ করি না, কিন্তু ওদের প্রপার যে আশা ওয়ার্কার থ্রো বা ওদের যে প্রাইমারি হেলথ সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার আছে, ওদের সঙ্গে যোগাযোগ করে রেগুলার যে এএনসি বলা হয়, ইন্টিনেটাল কেয়ার, ওদের করা উচিত। সময়ে সময়ে ওদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত। বাকি ভারী কাজটা একটু অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে ওদের পেটে চাপ পড়লে বিভিন্ন রকম অ্যাবর্শনের চান্স থাকে, আর্লি প্রিটার্ম ডেলিভারি চান্স থাকে। ওটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকের মতো হাল্লাবোলের health.com অনুষ্ঠান এখানে শেষ করছি। আজকের আলোচনায় আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা নিশ্চিতভাবে উপকৃত হয়েছেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ।